নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার পঞ্চম রজনীর গল্প ফুলবন্তী। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। ফুলবন্তী নাচছিল। নাচের তালে তালে তার ঘাগরা উড়ছিল যেন কোনো এক সূর্য স্নাত সকালের কবুতর। নিঃশ্বাসে ফুলে ফুলে ওঠা তার বেসরম বুক দুটো জ্বালা ধরাচ্ছিল উপস্থিত পুরুষ দর্শকদের মনে। যেখানে শুরু হয়েছে তার নিবিবন্ধ, তার উপর অনেকখানি ফাঁকা উপত্যকা। এরপর ছোট ব্লাউজের আবরণে ঢাকা তার স্পর্ধিত স্তন শোভা। হাতের হাতা শেষ হয়ে গেছে কুক্ষি দেশের সামান্য নিচে। সেখানে এখন শিকি সাইজের ঘাম জমতে জমতে আধুলি আকার ধারণ করেছে। ফুলবন্তীর চোখে লখনৌর সুরমা, চোখের পাতায় বিন্দু বিন্দু সবুজ কণা। ভারী সুন্দর চোখ দুটি তার। শুধু এই চোখের বাণী সে অনেক পুরুষকে বিদ্ধ করতে পারে। ফুলবন্তীর ঠোঁটে লাল লালিমা, স্ফুরিত দুটি ওষ্ঠে কামনার চিরন্তন আমন্ত্রণ। ফুলবন্তীর চিবুকে হালকা আলতো গোলাপি ছোঁয়া। মনে হয় যেন সবেমাত্র ভোর হওয়া উষার অঞ্জলি। ফুলবন্তী নাচছিল। এই নাচের তালে তালে বাজছিল ঢোল, কাড়া, নাকারা, আর কোনো একটা হিজড়ে তার বিকট হেঁড়ে গলায় গাইছিল ভোজপুরি গান। পাটনা শহর ছাড়িয়ে মহাত্মা গান্ধী ব্রিজের ওপারে হাজিপুরে এখন বসেছে নৌটঙ্কির মেলা। বিশ্বের বৃহত্তম পশু কেনাবেচার এই হাটে নগ্নিকা নারীর শরীরও বিক্রি হয় রীতিমতো কিলো দরে ওজন করে। ভারতের দূর দূরান্ত থেকে ছুটে আসে মেয়েদের সাথে নিয়ে লোভী বাবারা। জীবনের প্রথম প্রহর থেকে দারিদ্র ছাড়া অন্য কোনো শব্দের সাথে যাদের কোনো পরিচয় হয়নি, তারাই আসে এভাবে মেয়ের যৌবনকে বেচে দিতে সোনপুরের হাটে। এমনভাবেই এসেছে ফুলবন্তী সেই চম্পারণ থেকে। ছোট থেকেই নাচ শিখেছে সে। যখন সবেমাত্র ঋতুদর্শন হয়েছিল তার, তখন থেকেই হিন্দি ফিল্ম ক্যাসেটের তালে তালে শরীর দুলিয়ে একাই নেচে উঠত। বাবা তার ভাগ চাষি, পরের জমিতে বেগার খাটে। কখনো সখনো 2-4 পয়সা মেলে, কখনো বা শুকনো রুটি, আখের গুড় অথবা এক মুঠো গেহু। আবার কখনো যখন আকাশে আগুন জ্বলে অথবা বন্যায় ভেসে যায় ক্ষেত, তখন কিছুই জোটে না তার। 7-7টি মেয়ের মধ্যে সবার বড় ফুলবন্তী। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে 18-র স্পন্দিত যৌবন দিনে। ফুলবন্তীকে দেখে বেশ কিছু খুচরো পয়সা ছুড়ে দেয় দৌলতরাম। আপাতত ফুলবন্তী তারই হারেমে বন্দিনী। করকরে 500 টাকা দিয়ে গত রাতে সে ফুলবন্তীকে কিনে নিয়েছে তার বাবা জানকীরামের কাছ থেকে। এটা হলো আগাম পাওনা। এরপর যে বেশি পয়সা দেবে তার হাতেই ফুলবন্তীকে তুলে দেবে দৌলতরাম। পাটনার ঝানু ব্যবসায়ী, দুটো তেলকলের মালিক। আড়ালে আবডালে সবাই ফিসফিসে কণ্ঠস্বরে বলে থাকে, তেলকল তার লোক দেখানো ব্যাপার। দৌলতরামের আসল কারবার হলো মেয়ে ছেলের শরীর। আর কাঠিয়ে ছড়ানো আছে চারিদিকে। তারা ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে নগরে বন্দরে গিয়ে সন্ধান করে কার ঘরে কোন কন্যার শরীরে ঢলঢল যৌবন বন্যা এসেছে। কার শিয়রে সারা রাত জেগে আছে ধ্রুব তারার মতো নিঃসীম দারিদ্র। সোনপুরের নৌটঙ্গের আসর অথবা মহুয়াটারের কোনো বসন্ত উৎসব, সবখানেই অবাধ গতিবিধি দৌলতরামের। দৌলতরাম বেশ বুঝতে পারে
এবারের সওদাটা তার ভালোই হয়েছে। ফুলবন্তীর ক্ষমতা আছে, নাচের তালে তালে চোখ মুখ বেঁকিয়ে এমন এক একটা ভঙ্গি করছে যে পুরুষ দর্শকের মনে লাগছে দোলা। ছোট্ট ঘাগরা আর পিঠ কাটা ব্লাউজ, সেখানে কাচের চুমকি বসানো কারুকাজ, এসবই অবশ্য দৌলত রামের দেয়া। যখন এই মেলাতে বিক্রি হওয়ার আশা এসেছিল ফুলবন্তী, তখন তার পরনে শত ছিন্ন ফুটি ফাটা তালি দেওয়া শাড়ি ছাড়া আর কিছুই ছিল না। ফুলবন্তীকে ঘষে মেজে সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে পুরুষ খদ্দেরদের কাছে। বছরের পর বছর এটাই হয়ে আসছে নৌটঙ্কির মেলাতে। গঙ্গা নদীর তীরে যেখানে এখন বালির চড়া পড়ে গেছে, সেখানেই সার সার অস্থায়ী তাঁবু কেড়েছে নৌটঙ্কি নাচিয়ের দল। নাচের আড়ালে শরীরের বিকিকিনি, একটু হাসি ফিসফাস, চোখে চোখে ছুড়ে দেয়া বিদ্যুৎ বান। ভারতের নানা জায়গা থেকে দেহাতি মানুষ এসে তাই ভিড় জমায় সোনপুরের এই পশু মেলাতে। একদিকে যেমন চলে উট কিংবা গরুর কেনা বেচা, দাঁতের আকার দেখে, পাছার গড়ন দেখে, লেজের খোলতাই দেখে, তেমনি অপরদিকে চলে মেয়ে মানুষের হাট। সেখানে তারা দেখে নেয় কার বুক কতখানি উত্তুঙ্গ, কার পাছাতে দোল দিয়ে যায় শীতের বাতাস। উঠে আসে একজন, তাকে দেখে দৌলতরাম কুর্নিশ জানায়, সেলাম বাবু সাহেব, আপনাকে তো আমি ঠিক ঠাহর করিনি। হো হো করে হেসে ওঠে ভদ্রলোক। তার হাসির দমক আছড়ে পড়ে হোগলা পাতা দিয়ে ঘেরা এই অস্থায়ী আস্তানার চারপাশ। লোকটার দিকে তাকালেই বুঝতে পারা যায় অন্ধকার জগতের সম্রাট হওয়ার মতো সবকটি গুণ অথবা দোষ আছে তার মধ্যে। লম্বায় 6 ফুটের বেশি হবে, তেমনি দশাশই চেহারা, পাকানো মোচ, পান খেতে খেতে মাঝে মধ্যেই পিচ ফেলছে এখানে সেখানে, আর হাত টিপে তামাক গুঁড়ো পুড়ে দিচ্ছে দাঁতের ফাঁকে। পৃথিবীর সবকিছুকে অনায়াসে অগ্রাহ্য করার মতো এক ঔদ্ধত্য লুকিয়ে আছে আচরণের মধ্যে। লোকটা সরাসরি দৌলতরামের হাতে 1000 টাকা দিয়ে বলে, দৌলতরাম, এখনই শেষ করো এই বকওয়াজ খেলা, ওই মেয়েটিকে আমার চাই। হুজুরের যা মর্জি। এই কথা বলার সাথে সাথে দৌলতরাম থামিয়ে দেয় ফুলবন্তীর নাচন। বেচারি ফুলবন্তী বুঝতে পারে না হঠাৎই বা কেন তাকে নাচতে বলা হয়েছিল, আবার কেনই বা থামিয়ে দেওয়া হলো। তবে বলির পাঠার মতো সেও বোধহয় ওই ভবিতব্যের কথা বুঝতে পেরেছে। এই একটুখানি কাঁপন লাগছে তার বুকের মাঝে। ফুলবন্তীকে নিয়ে লোকটা চলে গেল পাশের ঘরে। তার নাম সুরজ ভান, ধানবাদের এক কুখ্যাত মাফিয়া দলের নেতা। সুরজ ভানের এই এক নেশা, রাতের অন্ধকারে মদ না হলে চলবে তার, কিন্তু নিদ নিশীতে কোনো রমণীর তুলতুলে শরীরের বালিশ না হলে ঘুম হয় না। দিনের পর দিন সুরজ ভানকে এমন অনেক তাজা সুন্দরী সরবরাহ করেছে দৌলতরাম। তবে মানুষ হিসাবে সুরজ ভানের যতই দোষ থাকুক না কেন, মেয়ের প্রতি সে সবসময় দারুণ সহানুভূতির ব্যবহার দেখায়। যে নারীকে একবার ভোগ করে তাকে নাকি আর দ্বিতীয়বার ছোঁয় না, এমন অপবাদ ঘুরে বেড়ায় ধানবাদের কয়লা খনির বাতাসে। সেই রমণীটিকে সুরজ ভান তুলে দেয় তারই কোনো সাগরেদের হাতে। ওই চেলার ঘরে সেই মেয়েটি হয়ে যায় চিরবন্দিনী। এখন পাশের ঘরে একটি গোপন আস্তানাতে ফুলবন্তীকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পরীক্ষা করবে সুরজ ভান। যদি এই পরীক্ষাতে ফুলবন্তী পাশ করতে পারে, তাহলে আজ রাতেই পাড়ি দিতে হবে ধানবাদে। বাইরে দাঁড়িয়ে আছে সুরজ ভানের টাটা সুমো। ড্রাইভার আপাতত ব্যস্ত কোনো এক দেশি চিড়িয়ার সঙ্গে কথা চালাতে। সে জানে যখনই তর্জনী তুলে উঠে আসবে তার মালিক, তখন চালু করতে হবে স্টিয়ারিং। সব কিছু সময়ের হিসেবে বাঁধা। শৃঙ্খলা শব্দটার প্রতি দারুণ ভালোবাসা আছে সুরজ ভানের।
যে কাজই সে করুক না কেন, পরে সময়ের সঙ্গে হিসেব মেপে। এতটুকু এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। সরাসরি ফুলবন্তির বুকের ওপর হাত রাখে সুরজ ভান। ইচ্ছে করেই তার স্তনের বোঁটাটা একটুখানি মুচড়ে দেয়। উফ! একটা আর্তনাদ বেরিয়ে আসে ফুলবন্তির মুখ থেকে। এর আগে এমন ভাবে কোনো পুরুষের হাতে সে অপমানিত হয়নি। সত্যি বলতে কি, ফুলবন্তির শরীর ছোঁবার মতো সাহস হয়নি কারোর। এখন সে তো বাজারের একটা পণ্য, কাজেই তার শরীরের এখানে ওখানে ইতিউতি চোরাগোপ্তা আক্রমণ চালাবার অধিকার পেয়ে গেছে সুরজ ভান। মালটা বেশ টাইট মনে হচ্ছে। পান চিবোতে চিবোতে সুরজ ভান দেহাতি হিন্দিতে বলে ওঠে। তারপর একটানে পরপর করে ছিঁড়ে দেয় ফুলবন্তির চলিটা। তার ধবধবে সাদা দুটি স্তন বেরিয়ে আসে, যেন বন্দিনী দুই কবুতর মুক্তির আনন্দে ডানা মেলে দিয়েছে দূর আকাশে। এবার ঝরঝর করে কেঁদে ফেলে ফুলবন্তী। প্রবল অভিমানে তার সমস্ত শরীরটা বেতস লতার মতো কাঁপতে থাকে। অস্ফুট একটা আর্তনাদ বেরিয়ে আসে তার ঠোঁট থেকে। হঠাৎ ফুলবন্তীকে এই অবস্থায় দেখে তার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠার ভঙ্গিমাটা লক্ষ্য করে সুরজ ভান কেমন যেন হয়ে যায়। আস্তে হাত রাখে ফুলবন্তীর অনাবৃতা পিঠে, সেখানে আদর করতে করতে বলে, তোমার নামটা আমার জানা হয়নি, তবে তোমাকে আমি ভোরের আলো বলে ডাকবো। কুখ্যাত মাফিয়া সর্দার সুরজ ভান তার রঙ্গসভার রঙ্গনটীদের এক একটা বিশেষ নামে বিভূষিতা করে। কেউ তার চোখে নিশি সঙ্গিনী, আবার কেউ হলো মধ্যরাতের তারা। ফুলবন্তীর ভাগ্য হলো সুরজ ভানের অভিধানে তার জন্য ভোরের আলো নামটি চিহ্নিত হয়ে আছে। আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? এই প্রথম স্পষ্টভাবে শব্দগুলো উচ্চারণ করে ফুলবন্তী। তার কথার ইথার তরঙ্গে মিলিয়ে যেতে না যেতেই হো হো করে হেসে ওঠে সুরজ ভান। তারপর বলে, তোমার সাথে আজ রাতে আবার সাগাই হবে, বলতে পারো এটাই তোমার সোহাগ রাত। তার আগে একটু দেখতে হবে না যে মেয়েটার সঙ্গে আমি সঙ্গত করব তার মাল মশলা কেমন আছে? এ এক বিচিত্র জগৎ। এখানে চোখের সামনে নারী শরীরের বিকিকিনি হয়ে যায়। এখানে প্রশাসন ঠুঁটো জগন্নাথ। মাঝে মধ্যে সাংবাদিকদের তীক্ষ্ণ চোখের নজর পড়ে এইসব অসামাজিক কাজকর্মের ওপর। কোনো একটা পত্রিকার পাতায় প্রকাশিত হয় সচিত্র প্রতিবেদন। নড়ে চড়ে বসে সরকার। তৎপর অভিযানে দু একটা মস্তান অথবা দালাল ধরা পড়ে। তারপর টাকার বকরাতে আবার সব হাপিস হয়ে যায়। বছরের পর বছর ধরে নটাঙ্গির মেলাতে এমনটাই ঘটে আসছে। এমন ভাবে আরো একটু বেশি বড়লোক হচ্ছে দৌলত রামেরা, আর নিঃস্ব হয়ে যাচ্ছে জানকী রামদের দল। এমন ভাবে কত ফুলবন্তী, সরস্বতিয়া, কুসুমকলিয়ার মধুবালারা পরিণত হচ্ছে একটি বার বনিতাতে। ফুলবন্তীকে ওইখানে ওই অবস্থাতে রেখে বেরিয়ে যায় সুরজ ভান। তার মাথার মধ্যে এখন দপ করে আগুন জ্বলে ওঠে। সে আগুন হলো নেশার আগুন। নটাঙ্গের মেলাতে এখানে ওখানে চোলাইয়ের ঠেক। তারই কোনো একটাতে বসে তরল রক্ত পান না করলে শান্ত হবে না তার মাথার কোষগুলো। দৌলতরাম বুঝতে পেরেছে এই অভিযানে সফল হয়েছে। আধা আধি বকরাতে লাভ নেহাত মন্দ হয়নি। নির্দিষ্ট টাকাটা গুনে জানকীরামের হাতে তুলে দেয়। জানকীরাম তার ময়লা ধুতির খুঁটে চোখটা মুছে নেয়। ফুলবন্তীর সঙ্গে একবার দেখা করার সুতীব্র ইচ্ছে জেগে ওঠে মনের মধ্যে। তারপরেই ভাবে, এখানকার অলিখিত নিয়ম অনুসারে একবার গাওনা হয়ে গেলে মেয়ের সাথে কোনো আত্মীয় দেখা করতে পারেন। কে জানে শেষ পর্যন্ত কান্নাকাটি উথলে উঠলে যদি গরিব লোকটা টাকা ছুঁড়ে ফেলে দেয়,
আর মেয়েটার হাত ধরে পৌঁছে যায় দেহাতি গ্রামে। তাই এই নিয়মটা অনেক ভেবেচিন্তেই চালু করা হয়েছে। অতএব ফিরে আসতে হয় জানকীরামকে। এই টাকার সন্ধানে এখন মগ্ন আছে ৮টি লোভী মানুষ। জানকীরাম জানে, যেমন এভাবে নটাঙ্গীর মেলাতে সে বিসর্জন দিল তার বড় মেয়ে ফুলবন্তীকে, তেমন ভাবেই আসছে বছর মেজ মেয়ে পদ্মিনীর পালা। ভগবান একদিকে যেমন তাকে দিয়েছে অনন্ত দারিদ্র, তেমনি অন্যদিকে ৭টি কন্যা সন্তানও দান করেছে। এক একটাকে বিক্রি করতে পারলে কয়েক মাসের নিশ্চিত নিরাপত্তা খুঁজে পাবে। বিড়িটা ধরিয়ে নেয়। ধীরে ধীরে জমে উঠছে মেলা। হাজার মানুষের ভিড়। মাইকে বাজছে চটুল ভোজপুরি হিন্দি গানের সুর। সাজো সাজো রব পড়ে গেছে এক একটি তাঁবুতে। একটু বাদে যখন আকাশের চন্দ্রতপে জ্বলে উঠবে একটি দুটি অনেক তারা, যখন মেঘবালিশে মাথা রেখে সপ্তর্ষি শুনতে চাইবে তার ফেলে আসা জীবনের ইতিহাস, যখন ধেনুর বোতলগুলো গড়াগড়ি দেবে বিস্তীর্ণ বালিয়াড়িতে, যখন কাঁদতে কাঁদতে উড়ে যাবে রাত পাখির দল, তখন হ্যাজাকের আলোর নিচে ওইসব ন্যাংটো উদম শরীরের মেয়ে মানুষেরা অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচতে থাকবে। আর তাদের নাচের তালে তালে পুরুষ দর্শকদের শরীর হয়ে উঠবে কামার্ত। মনের গাছে বাসনার ইচ্ছে পাখি ধীরে ধীরে বাসা বাঁধবে। তারপর একদিন প্রাকৃতিক নিয়মে ফুরিয়ে যাবে নৌটঙ্কির মেলা। এখানে ওখানে পড়ে থাকবে প্লাস্টিকের চুড়ি অথবা কাঁচ পোকাটি। আবার প্রথম বর্ষাতে জাহ্নবী ধারায় সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাতাস ধরে রাখবে শুধু হতভাগিনী ফুলবন্তীর কাতর আর্তনাদ। এখানেই শেষ হলো আজকের শত রজনীর বারবনিতার কাহিনী ফুলবন্তী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।